তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোমের আরও একটি নতুন প্রেজেন্টেশনে। আজকে আমাদের টপিক অফ ডিসকাশন উইলফ্রেড ওয়েনের লেখা একটি কবিতা অ্যানথেম ফর ডুমড ইউথ। উইলফ্রেড ওয়েন তার এই কবিতাটি প্রকাশ করেছিলেন 1917 সালে। প্রথম বিশ্বযুদ্ধের সময় একজন সৈন্য হিসাবে যুদ্ধে অংশগ্রহণ করেন কবি নিজে, ফলত এক নারকীয় অভিজ্ঞতার সাক্ষী ছিলেন তিনি। প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা এবং তরুণ সৈন্যদের করুণ মৃত্যুকে তিনি তুলে ধরেছেন তার এই যুদ্ধবিরোধী সনেট বা চতুর্দশপদী কবিতা অ্যানথেম ফর ডুমড ইউথে। যুদ্ধে নিহত সৈন্যদের প্রথাগত অন্ত্যেষ্টিক্রিয়া অর্থাৎ তাদের যে শেষকৃত্য তার পরিবর্তে যুদ্ধক্ষেত্রে নারকীয় শব্দগুলিকে অর্থাৎ আর্টিলারি সেলের যে সাউন্ডগুলিকে তিনি শোকগাথা হিসাবে বর্ণনা করেছেন তার এই কবিতায়। অ্যাকর্ডিং টু উইলফ্রেড ওয়েন, ওয়ার ইজ নট এ গ্লোরিয়াস ডিড, যুদ্ধ কোনো একটা গৌরবের কাজ নয়, ইটস এ ম্যাসিভ স্লটার অফ ইউথ, অর্থাৎ যুদ্ধ হলো গণহারে বা ভীষণ মাত্রায় তরুণদের বলিদান, তাদেরকে বলি দেওয়া। তিনি যুদ্ধের অর্থহীনতা, দ্য ফিউটিলিটি অফ ওয়ার অ্যান্ড ওয়েস্ট অফ হিউম্যান লাইফস বা মানব জীবনের অপচয়কে তীব্রভাবে সমালোচনা করেছেন তার এই কবিতা অ্যানথেম ফর ডুমড ইউথে। এবার আসা যাক নামকরণ অর্থাৎ অ্যানথেম ফর ডুমড ইউথ। তো একটা বিষয়, ইন লিটারেচার টাইটেল অফ এনি লিটারি ওয়ার্ক বিয়ার্স এ স্পেশাল সিগনিফিক্যান্স। এই কবিতার ক্ষেত্রেও শিরোনামটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি অ্যানথেম ফর ডুমড ইউথ নামকরণটি ব্যবহার করেছেন বিদ্রুপাত্মক ও তীব্র বৈপরীত্যের প্রতীক হিসাবে। যদি দেখা যায় যে ফার্স্ট ওয়ার্ড অ্যানথেম, দ্যাট মিন্স কোনো দেশের একটা জাতীয় সঙ্গীত। অ্যানথেম রিপ্রেজেন্টস এ ন্যাশনাল সিম্বল অফ এ কান্ট্রি, ইট ইজ এ প্যাট্রিয়টিক সং। তো এটা একটি দেশাত্মবোধক গান, কিন্তু সমগ্র কবিতা জুড়ে এটিকে শোকগীতি হিসাবে উপস্থাপন করা হয়েছে। আনন্দময় জাতীয় সঙ্গীতের পরিবর্তে এটি একটি শোকগীতি, যা কিনা তরুণদের অকাল ও অনাড়ম্বর মৃত্যুকে স্মরণ করায়। পরবর্তী যে শব্দটি রয়েছে ডুমড, ডুম শব্দের অর্থ হচ্ছে নিয়তি। যুদ্ধে যে সকল সৈন্য প্রাণ হারিয়েছেন তাদেরকে শহীদ বা বীর না বলে কবি অভিশপ্ত বা দণ্ডপ্রাপ্ত আখ্যা দিয়েছেন, অর্থাৎ ডুমড কথাটি ইউজ করেছেন তারই শিরোনামে অর্থাৎ টাইটেলে। 1917 সালে সেই প্রচলিত দেশপ্রেমমূলক যে প্রচারণা, সেটাকে তিনি প্রত্যাখ্যান করেছেন একেবারে প্রত্যক্ষভাবে, যা তরুণদের অর্থাৎ তরুণ সৈন্যদের স্বেচ্ছাসেবী হয়ে যুদ্ধে অংশগ্রহণে উৎসাহিত করেছিল। অর্থাৎ এমন কিছু প্রচার করা হয়েছিল যে ওয়ার একটা গ্লোরিয়াস ডিড এবং যুদ্ধে প্রাণ যাওয়াটা একটা গৌরবের বিষয়। তো এই প্ররোচনায় বা এই প্রচারে তরুণরা স্বেচ্ছাসেবী হয়ে অর্থাৎ ভলেন্টিয়ারি সার্ভিস দিয়েছিলেন, অর্থাৎ যুদ্ধে অংশগ্রহণ উৎসাহিত হয়েছিলেন এবং ব্যাপক মাত্রায় সংগঠিত হত্যাকাণ্ডের অবিচারকে কবি তুলে ধরেছেন এই শব্দটির মধ্য দিয়ে। আর যে রয়েছে শব্দটি ইউথ, ইউথ অর্থাৎ তারুণ্য। এই শব্দটি কবি সরলতা, সম্ভাবনা এবং প্রাণশক্তির উপর জোর দিয়েছেন। এটি সেই মর্মান্তিক সত্য বা সেই সত্য ঘটনাকে তুলে ধরে যে সর্বকনিষ্ঠ একটা প্রজন্ম, তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে এমন এক যুদ্ধে যা সে সৃষ্টি করেনি। এবার আমরা কবিতার প্রতিটি লাইন ধরে ধরে বিশ্লেষণ করব। হোয়াট পাসিং বেলস ফর দিস হু ডাই অ্যাজ ক্যাটল। কবি প্রথম লাইনেই বললেন, যারা গবাদি পশুর মতো মারা যায় তাদের জন্য শেষকৃত্যের ঘণ্টাধ্বনি কী, তাদের জন্য আমার ঘণ্টাধ্বনি কী। অর্থাৎ পাসিং বেলস, দ্যাট মিন্স দ্য ডেথ বেল অফ এ পার্সন বা দ্য বেল অফ এ চার্চ টু অ্যানাউন্স সামওয়ানস ডেথ। যদি লাইনটি বিশ্লেষণ করে দেখা যায়, কবি প্রথম লাইনে এই যে মারা যাওয়া সৈন্যদেরকে গবাদি পশুর সঙ্গে তুলনা করলেন, কারণ যুদ্ধক্ষেত্রে তাদের মৃত্যুটা ছিল অবমাননাকর।
এবং গণহারে, ইন এ ম্যাসিভ ওয়ে আর কি। দিজ, একটা যদি এই শব্দটা আমরা লক্ষ্য করি, দিজ দিজ শব্দটি ব্যবহার করেছেন, তাদেরকে ব্যবহার করে তিনি কী করলেন, পণ্যের সঙ্গে তুলনা করলেন। আমরা জানি দিজ শব্দটি আমরা ইনঅ্যানিমেট অবজেক্ট অর্থাৎ অপ্রাণীবাচক বস্তুকে বর্ণনা করতে ব্যবহার করি। ওয়ারমঙ্গার যারা আছেন বা যারা যুদ্ধ সংগঠিত করেন বা রাষ্ট্রনায়কদের কাছে সৈন্যরা কেবলমাত্র একটি পণ্য, যাদের কিনা গবাদি পশুর মতো নির্বিচারে হত্যা করা যায়। নেক্সট লাইন, অনলি দ্য মনস্টারাস অ্যাঙ্গার অফ দ্য গানস, কেবলমাত্র বন্দুকের গুলির দানবীয় ক্রোধ, অর্থাৎ মনস্টারাস শব্দের অর্থ হচ্ছে দানবীয়, অ্যাঙ্গার অর্থাৎ ক্রোধ। অনলি দ্য স্টার্টারিং রাইফেলস র্যাপিড র্যাটেল, কেবলমাত্র তোতলানো অর্থাৎ থেমে থেমে চলা, রাইফেল থেকে যখন ট্রিগারে চাপা হয় রাইফেলের, তখন যে থেমে থেমে যে গুলিটা বের হয়, সেই রাইফেলের তোতলানো দ্রুত খটাকর শব্দ ক্যান প্যাটার আউট দেয়ার হ্যাস্টি অরিসন, তাদের তাড়াহুড়ো করা প্রার্থনা অনর্গল পড়ে যেতে পারে, অর্থাৎ প্যাটার আউট অর্থাৎ দ্রুত গতিতে, হ্যাস্টি দ্যাট মিন্স, এখানেও কিন্তু এটা অডিশন বলতে বোঝানো হয়েছে প্রার্থনা, আর হ্যাস্টি অর্থাৎ দ্রুত গতির। যদি আমরা এই তিনটে লাইনকে দেখি, এই লাইনগুলির মধ্য দিয়ে কবি যুদ্ধে মৃত অর্থাৎ বা যুদ্ধে মৃত্যুবরণকারী সেই সমস্ত সৈন্যদের জন্য সম্মানজনক অন্ত্যেষ্টিক্রিয়ার যে নির্মম অভাব সেটাকে তুলে ধরেছেন। প্রার্থনার পরিবর্তে সৈন্যদের একমাত্র প্রার্থনা হলো অস্ত্রের হিংস্র বিশৃঙ্খল শব্দ, দানবীয় বন্দুক এবং দ্রুত থেমে থেমে চলা রাইফেলের খটাকর শব্দ, যা কিনা দ্রুততার সঙ্গে তাদের মৃত্যুকে ছটফট করে জানান দেয়। এই বাক্যগুলির মধ্য দিয়ে কবি কী দেখালেন না, যুদ্ধক্ষেত্রে সৈন্যরা শান্তিপূর্ণ মৃত্যু থেকে বঞ্চিত হয় এবং ধর্মীয় সান্ত্বনার পরিবর্তে কেবল যান্ত্রিক সহিংসতার শিকার হয় তারা। চলে যাব পরবর্তী প্যারায়। নো মকারিজ ফর দেম, নো পেয়ার্স নর বেলস, তাদের জন্য আর কোনো উপহাসের প্রয়োজন নেই। মকারি দ্যাট মিন্স উপহাস। নো পেয়ার্স নর বেলস, না কোনো প্রার্থনার না ঘণ্টার ধ্বনির, অর্থাৎ কবি প্রথাগত যে অন্ত্যেষ্টিক্রিয়া কবির কাছে সেগুলি উপহাস বলে মনে হয়েছে। নর এনি ভয়েস অফ মর্নিং সেভ দ্য চেয়ার্স, শোক প্রকাশের জন্য কোনো মানুষের কণ্ঠস্বর নেই, অর্থাৎ মানুষ মারা গেলে তাদের অন্ত্যেষ্টিক্রিয়ায় শোকগাথা গাওয়া হয় একদল গায়কের দ্বারা, অথবা প্রার্থনা করা হয় মৃতদের উদ্দেশ্যে আর কি। কিন্তু যুদ্ধক্ষেত্রে মারা যাওয়া যে সমস্ত সৈন্য, তাদের উদ্দেশ্যে শোকগাথা বা মন্ত্রোচ্চারণের জন্য কোনো মানব কণ্ঠস্বর নেই বা সেখানে কোনো গায়ক দল নেই। দ্য সিল ডিম্যান্ডেড চেয়ার্স অফ ওয়েলিং সেলস, বাতাসে ভেসে আসা কামানের গোলার তীক্ষ্ণ অর্থাৎ শ্রিল, ডিম্যান্ডেড দ্যাট মিন্স উন্মাদ আর্তনাদ, যা একমাত্র গায়ক দল, অর্থাৎ একমাত্র গান বা শোকগাথা হলো মাথার উপর দিয়ে উড়ে যাওয়া কামানের গোলার ভয়াবহ আর্তনাদ। অর্থাৎ এখানে কবি বিদ্রূপ করে বলছেন গায়ক দল অস্বাভাবিক ও উন্মাদ, যা যুদ্ধের ভয়াবহ বিশৃঙ্খলাকে তুলে ধরা হয়েছে। গোলাগুলো শোকাহতদের মতো বিলাপ করে, কিন্তু প্রকৃতপক্ষে সেইগুলি তাদের মৃত্যুর কারণ, যা দৃশ্যটিকে এক যথাযথ অন্ত্যেষ্টিক্রিয়ার উপহাসে পরিণত করে। নেক্সট লাইন, অ্যান্ড বিউগেলস কলিং ফর দেম ফ্রম স্যাড সায়ার্স, এবং দূরে বিষাদগ্রস্ত গ্রামগুলো থেকে বেজে ওঠে রণতুর্য। বিউগেলস কথার অর্থ হচ্ছে রণতুর্য বা সিঙা। স্যাড সায়ার্স, সায়ার্স দ্যাট মিন্স হচ্ছে গ্রামাঞ্চল বা কাউন্টিগুলো, ইংল্যান্ডের যে গ্রামাঞ্চল কান্ট্রি সাইড সেগুলির কথা বলা হয়েছে। স্যাড সায়ার্স কবিতাটিতে
এই যে শব্দটা কবি অনুপ্রাস হিসাবে ব্যবহৃত করেছেন। গ্রামাঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা গভীর শোককে তুলে ধরা হয়েছে, যার মধ্য দিয়ে রণতুর্যের সুর অর্থাৎ বিউগেলস কলিং এক শেষ নিঃসঙ্গ বিদয়ের প্রতীক, যা কিনা নামহীন জনাকীর্ণ এক নৃশংস পরিস্থিতিতে নিহত সৈন্যদের জন্য প্রতিধ্বনিত করা হয়। চলে যাব আমরা পরবর্তী লাইনগুলির দিকে। What candles may be held to speed them all. তাদের আত্মাকে, অর্থাৎ যুদ্ধে নিহত যে সৈন্যরা, তাদের আত্মাকে শান্তিতে বিদায় জানাতে বা তাদের সকলকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে কোন মোমবাতি জ্বালানো যাবে, এখানে কবি প্রশ্ন করছেন। নট ইন দ্য হ্যান্ডস অফ বয়েজ বাট ইন দেয়ার আইজ। ছেলেদের হাতে নয়, তাদের চোখে। শ্যাল শাইন দ্য হোলি গ্লিমার্স অফ গুড বাইজ। বিদায়ের পবিত্র আভা, অর্থাৎ হলি কথার অর্থ হচ্ছে পবিত্র, গ্লিমার্স দ্যাট মিন্স আভা, ছড়িয়ে পড়বে। এই লাইনগুলি যদি বিশ্লেষণ করা হয় তাহলে কি দেখা যায় না, এই লাইনগুলির মধ্য দিয়ে কবি মৃত ও মুমূর্ষ মানুষগুলির জন্য কোন ধরনের শোকসভা উপযুক্ত হবে তা বিবেচনা করছেন। সম্ভবত অনুষ্ঠানটি, অর্থাৎ সৈন্যদের শেষকৃত্যের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে, যেখানে উপস্থিত থাকবেন শোকাহত পরিবারগুলি। এক্ষেত্রেও অন্ত্যেষ্টিক্রিয়ার যে চিরাচরিত ধর্মীয় আচরণগুলি রয়েছে সেটার কিন্তু অভাব দেখা গেছে বা অভাব পরিলক্ষিত হয়। ছেলেরা হয়তো মোমবাতি হাতে রাখবে, কিন্তু মোমবাতির আলোর চেয়েও সবচেয়ে ভালো হলো সেই আলো যা ছেলেদের চোখে ফুটে ওঠে, হয়তো কিছুটা অশ্রুসহ, যখন তারা মৃতদের বিদায় জানায়। নেক্সট লাইন, দ্য প্যালার অফ গার্লস ব্রোজ শ্যাল বি দেয়ার পাল। প্যালার্স মিন্স বিবর্ণ বা ফ্যাকাশে, পল মিন্স হচ্ছে চাদর। মেয়েদের ভ্রুর বিবর্ণতাই হবে তাদের শোকের চাদর, অর্থাৎ কফিনের উপর বিছানো যে কাপড়ের পরিবর্তে মৃতদের স্ত্রী অথবা তাদের প্রেমিকাদের শোকাহত বিবর্ণমুখী হবে তাদের স্মৃতিচিহ্ন, যারা বাড়িতে থেকে প্রিয়জনদের জন্য, তাদের প্রিয়জনদের জন্য খবর পাওয়ার অপেক্ষা করছে এবং এখন কি করবে, তারা তাদের জন্য শোক করবে। দেয়ার ফ্লাওয়ার্স দ্য টেন্ডারনেস অফ পেশেন্টস মাইন্ডস। তাদের ফুলগুলি ধৈর্যশীল মনের কমলতা, অর্থাৎ সৈন্যদের কফিনের উপর যে ফুল দেয়া হয় সেগুলিকে কি বলা হচ্ছে, তাদের ফুলগুলি ধৈর্যশীল মনের কমলতা। অ্যান্ড ইচ স্লো ডাস্ক আর ড্রয়িং ডাউন অফ ব্লাইন্ডস। আর প্রতিটি ধীর গোধূলিতে পর্দা নেমে আসে। ব্লাইন্ডস কথার অর্থ হচ্ছে পর্দা। তাদের দেখানো ধৈর্যই মৃতদের জন্য ফুলের চেয়েও বেশি আর কি। এই দুটি লাইন যদি আমরা বিশ্লেষণ করি, অর্থাৎ এখানে সেই মৃতদের স্ত্রী বা তাদের প্রেমিকাদের কথা বলা হচ্ছে, তো তাদের ধৈর্যই মৃতদের জন্য ফুলের চেয়ে বেশি কার্যকর হবে। পরিশেষে, অর্থাৎ একেবারে শেষে, প্রতিদিন সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে যখন জানালার পর্দা নামিয়ে দেওয়ার সময় হবে, মৃতদের তখন স্মরণ করা হবে। এই সাধারণ কাজগুলি এক ধরনের আনুষ্ঠানিক রূপ নেবে। তো কবি এটাই বোঝাতে চেয়েছেন। এই ছিল আজকের আমাদের ডিসকাশন। আলোচনাটি তোমাদের কাছে ইফেক্টিভ বলে মনে হলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।